ডাকসু নির্বাচনে ছাত্র দলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা। ভিপি আবিদুল ইসলাম খান, জিএস তানভীর বাড়ি। বিকেলে শেষ হচ্ছে মনোনয়ন জমা। দুই সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য গ্রহণ। জুলাই তাইম হত্যা মামলায় এসআই সাজ্জাদের জামিন স্থগিত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ, থানায় ইট পাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা। বুড়িগঙ্গার তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। ভাঙা হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিলাসবহুল বাংলো বাড়ি এবং খুলে দেওয়া হলো তিস্তায় ভাসানী সেতু। রাজধানীর সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল ১০০ কিলোমিটার। এই অঞ্চলে নতুন বিনিয়োগের আশা এলজিআরডি উপদেষ্টা। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। অবশেষে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল জাতীয়তাবাদী ছাত্র দল। দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শেষ দিনে মনোনয়ন ফর্ম জমা দিতে প্রার্থীদের ভিড় লক্ষ্য করা যায় সিনেট ভবনে। চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। একই সাথে মনোনয়নপত্র বাছাইয়েরও শেষ দিন আজ। আরো জানাচ্ছেন ফরহাদ বিন্ন। ডাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ঘোষিত হল জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়েদের নাম ঘোষণা করেন। বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা মাথায় রেখেই প্যানেল দেয়া হয়েছে। ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা তুলনামূলক জুনিয়র এবং ছাত্র সমাজের পরিচিত মুখ এবং জনপ্রিয় নেতৃত্বকে বাছাই করেছি। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ডাকসুর জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এবারে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যাত্রা শুরু হলো। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজয়ী হবার প্রত্যাশা জানান তিনি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল। তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে। বন্ধুগণ, এদিন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের নাম অপরাজেয় ৭১, অদম্য ২৪ পরিষদ। ভিপি প্রার্থী মোহাম্মদ নাইমুল হাসান হৃদয়, জিএস এনামুল হাসান অনয় এবং এজিএস পদে অদিতি ইসলামের নাম ঘোষণা করা হয়। জুলাইয়ের কমিটমেন্টের কারণে আমি স্বতন্ত্রভাবে এজিএস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমার একটাই কমিটমেন্ট, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য তারা কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের ওয়েলফেয়ারমূলক কাজ করবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যত সমস্যা আছে সেগুলো তারা সামনে নিয়ে আসবে, কারণ তা থেকে ডাকসুতে নির্বাচিত হতে হবে। শেষ দিন বুধবার সকাল থেকেই মনোনয়নপত্র জমা দিতে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন শিক্ষার্থীরা। এদিন ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ২ নারী প্রার্থীও ফর্ম জমা দিতে আসেন। বিজয়ী হলে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তারা। তো আমরা চাচ্ছি নারীদের প্রতিনিধি যেন সব জায়গায় থাকে এবং এই যে কিছু ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারগুলো থেকে যেন মেয়েরা বের হতে পারে, মেয়েদের ভয়টা কাটানো যায়, এটা আমাদের একটা প্রধান কাজ। দ্বিতীয় বিষয়, এই ক্যাম্পাসকে নারী বান্ধব করা। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা যেই সবচেয়ে বড় যে আমাদের পাওয়া, সেটা হচ্ছে কথা বলা। তো আমরা চাচ্ছি না যে কোনো মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো প্রশাসন, কোনো রাজনৈতিক সরকার, কারো মাধ্যমে আমাদের সেই কথা বলাটা বন্ধ হোক।
ফর্ম জমা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের প্যানেলও। বিকেলে আসে গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল, আরও আসে বাম দলগুলোর প্রতিরোধ পর্ষদ প্যানেলও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। আপনার সেটার জন্য কাজ। এবারে ডাকসুর 28টি পদে 558টি ও হল সংসদে 1427টি মিলিয়ে মোট 2085 প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, যেখানে মোট ভোটার 39,775। সেই হিসেবে প্রতি 20 জনে একজন প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। প্রথম দিনে তো তাকে আপনি বিচারও আনতে পারবেন না। সে হয়তো না বুঝে কতটুকু হয়তো এরিয়া সেটা হয়তো সে বুঝে নাই। যখন বুঝছে যে না এটা এরিয়া যেখানে নিষেধ, তো তারা বন্ধ করে ফেলছে, অসুবিধা নাই তো। না, আমরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমরা সেরকম লিখিত এখনো পাই নাই। হ্যাঁ, আমরা আপনারা যা বলতেছেন সেরকমই। বুধবার একই সাথে মনোনয়নপত্র বাছাইয়েরও শেষ দিন। ফর্ম জমা নেওয়ার পাশাপাশি বাছাইয়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সরাসরি যুক্ত হচ্ছে। যে নারীরা এই বাংলাদেশে আগামীতে যে অর্ধেক পরিমাণে যে ক্ষমতার অধিকারী হওয়া উচিত, তার প্রমাণের নিমিত্তেই আমরা আমাদের বিপুল সংখ্যক নারী নেতৃত্বকে আমরা এই ডাকসু প্যানেলে অন্তর্ভুক্ত করেছি, হল পর্যায়ে এবং আমাদের ডাকসু প্যানেলে। তো হল পর্যায়ে আমাদের সংখ্যাটা অনেক বেশি, সেজন্য আমরা ঘোষণা করে দিয়েছি তাদের সেই নাম। এবং সেই সাথে আরেকটি বিষয় বলছি, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে আমরা ডাকসু প্যানেলে এবং হল সংসদেও আমরা মনোনয়ন দিয়েছি। অর্থাৎ সত্যিকার অর্থেই এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে সমর্থ হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের এই আবিদ হামিম মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থেই মন থেকে মেনে নিয়েছে এবং তারা নীরবে ভোটদানের মাধ্যমে এই আবিদ হামিম প্যানেলকে জয়যুক্ত করবে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিরুদ্ধে 6 দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এসে সে সময়ের ভয়াবহতা তুলে ধরেন তিনি। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। আরও জানাচ্ছেন রকিবুল রাহাত। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6 দিনের সাক্ষ্য গ্রহণে 13তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দেন নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। আদালতে তিনি জানান, 16 জুলাইয়ের পর থেকে মাথা বুকে গুলিবিদ্ধ 5 শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা। সাক্ষ্য দিতে এসে এই চিকিৎসক আরও জানান, জুলাই আগস্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকেই আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দিয়েছে। এমনকি হাসপাতালে আসা আন্দোলনকারীদের ছাড়পত্র দিতে নিষেধ করে গোয়েন্দা পুলিশ। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ। এদিকে 2 সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপির সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। যে আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ইতোমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। রকিবুল রাহাত, এখন, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ইমাম হাসান তাইম হত্যা মামলায় পুলিশের এসআই সাজ্জাদ উজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।
বুধবার রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এই আদেশ দেন। একই সাথে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদুজ্জামানকে জামিন দেন। এই নিয়ে শহীদ পরিবারের সদস্যরা ব্যাপক সমালোচনা করেন। মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভও করেন। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল। চতুর্থ দিনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান বলেন, কোনো তথ্য প্রমাণ ছাড়াই যেভাবে আসামিদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়েছে তা নজিরবিহীন। আইনজীবী জানান, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া রাষ্ট্রপক্ষের কাছে আর কোনো প্রমাণ নেই। ওই জবানবন্দিও পরবর্তী সময় হান্নান অস্বীকার করেছেন। বৃহস্পতিবারও এই মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার শুরুতে থাকবে। 2018 সালের 10 অক্টোবর হামলা মামলায় তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন সাজা দেয় বিচারিক আদালত। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে দেওয়া হয় মৃত্যুদণ্ডের সাজা। গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পর গেল 1 ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দিয়ে রায় দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য ছাড়া, এভিডেন্স ছাড়া, আলামত ছাড়া, প্রমাণ ছাড়া মানুষকে ফাঁসি দেওয়া হয় এবং একটা ঘটনার জন্য 2টা মামলা আপনারা জেনেছেন। একটা হলো এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে, আরেকটা পেনাল কোডে। 2টা মামলায় অনেক আমাদের আসামি আছে যাদেরকে 2 মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা মাননীয় আদালতের কাছে আমরা করজোড়ে প্রার্থনার মাধ্যমে আমরা বলেছি যে এত এইরকম অবিচার শুধু বাংলাদেশে কেন, আমাদের পার্শ্ববর্তী এই সাবকন্টিনেন্টে কোনো দেশে এভিডেন্স ছাড়া এইভাবে কোনো মামলা সাজা দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দক্ষ কর্মক্ষম প্রজন্ম গঠন করতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অসংক্রামক রোগ প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থা উন্নত এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। বাংলাদেশে মৃত্যুর শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগে। এর মধ্যে ৫১% মানুষের মৃত্যু হয় ৭০ বছরের নিচে, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা হয়। নাগরিকদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের ৬৯% বেশি ব্যয় হয় অসংক্রামক রোগে। বাংলাদেশের ইতিহাসে এই রাজধানীর তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ হলে রোগীদের উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে হয়। বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে। তাই চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি জনসচেতনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে দক্ষ কর্মক্ষম ও মানব সম্পদ প্রয়োজন। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। এর আগে সুস্থতা নিশ্চিতে তামাক ও চিনির উপর আরও কর আরোপ করা হবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। তামাক আর বাংলাদেশের ভবিষ্যৎকে গ্রাস করতে পারবে না। তামাক ও চিনিযুক্ত পানীয়ের উপর স্বাস্থ্যকর কর আরোপ করা হবে যাতে মানুষ ক্ষতিকর অভ্যাস থেকে সরে আসে। সকল স্তরে স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। আজ সরকারের ৩৫টি মন্ত্রণালয় এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত চাকরিদের পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গের পর আটক করে পুলিশ। প্রতিবাদে উখিয়া থানায় আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ সহ ফের পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, উখিয়ার পরিস্থিতি এখন কেমন? যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? গালিব, এখন পর্যন্ত আসলে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কিছুটা আমরা দেখছি যে এখনো আন্দোলনকারীদের অনেকেই উখিয়া থানার সামনে যে মূল ফটকটি রয়েছে, এই মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন অনেকে, এবং স্থানীয় লোকজনও এখানে অবস্থান নিয়েছেন। এবং বিকেল 3:30টার দিকে আসলে এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে, এবং এই সময় আমরা দেখেছি আন্দোলনকারীদের অনেকে কিন্তু এখানে ইট পাটকেলও নিক্ষেপ করেছেন থানার দিকে, এবং এই সময়ে আসলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং 5 থেকে 7 মিনিট ধরে আসলে এই সংঘর্ষটি চলে। এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি এই মুহূর্তে শান্ত রয়েছে বলা যায়। তবে মূল ফটকের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়ক জুড়েই আসলে আমরা দেখছি যে আন্দোলনরত যেসব শিক্ষক রয়েছেন তারা যেমন উপস্থিত রয়েছেন এখানে, তাদের পাশাপাশি স্থানীয় অনেকে এখানে উপস্থিত রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। এবং এই মুহূর্তে থানার ভেতরে আসলে দুপুরে একজন এনসিপি নেতার নেতৃত্বে একটি টিম সেখানে থানার ভেতরে গিয়েছে, এবং উপজেলা বিএনপির একটি টিমও কিন্তু থানার ভিতরে গিয়েছে, এবং তারা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন। তবে সেখানকার এখন পর্যন্ত কি পরিস্থিতি সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। সকাল থেকে আসলে এখানে থানার বাইরেই মূল ফটকের সামনে আমরা অবস্থান করছি, এবং এখানে লোকজনের যে বিচরণ সেটি আমরা দেখছি। এখানে যারা আজকে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে উখিয়া উপজেলার যে ফলিয়াপাড়া সড়ক রয়েছে, সকাল 7টার দিকে মূলত এই সড়কে তারা কয়েকদিন ধরে যেহেতু আন্দোলনটি করে আসছিলেন, এই আন্দোলনের অংশ হিসেবে আজকে সকাল 7টার দিকে তারা ফলিয়াপাড়ার যে সড়ক রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের যে মুখ, মূলত সেই জায়গাটিতে তারা অবস্থান নেন, এবং সেখানে এনজিও গুলোর গাড়ি প্রবেশের ক্ষেত্রে তারা বাধা দেন। এবং এই পরিস্থিতিতে এনজিও গুলোর গাড়ি যখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে পারছিল না, এই খবরটি পেয়ে আসলে পুলিশের একটি টিম সেখানে যায় এবং ব্যাপক লাঠিচার্জ করে যা আন্দোলনরত লোকজনের উপর। এবং এক পর্যায়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেটির র্যাশ এখনো কিন্তু রয়ে গিয়েছে। এই লাঠিচার্জে কিন্তু 2 দফা যে লাঠিচার্জ হয়েছে, এই সময়টাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, এবং আহতদের মধ্যে 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং কয়েকজন এখানে কক্সবাজারের উখিয়া উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এবং এখানে কম বেশি আসলে যারা আহত রয়েছেন তারা এখানে আশপাশে আসলে অনেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে অবস্থান নিয়েছেন। তবে এই বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো গণমাধ্যম কর্মীর সাথে এখন পর্যন্ত কথা বলেনি, কিন্তু আমরা মুঠোফোনে আসলে এখানকার উখিয়া থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা এখনো জানতে পারিনি। এই ছিল গালিব আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। নদীর জায়গায় অবৈধভাবে বাংলো বাড়ি নির্মাণ করায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি ভেঙে ফেলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কাটুরাইল মৌজা এলাকায় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদীর জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় সংস্থাটি। আরও জানাচ্ছেন সানি মৃধা। বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধভাবে দখল করা জায়গায় নির্মাণ করা হয়েছিল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এই বাংলো বাড়ি। বিলাসবহুল এই বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে ছিল আয়েশি সময় কাটানোর নানা সুযোগ সুবিধা। নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে বাড়ির সাথেই রয়েছে বিশাল ঘাট। 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে নদীর সব বেদখল জায়গা দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নদীবন্দর কর্তৃপক্ষ। বুধবার বুড়িগঙ্গা তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। কেরানীগঞ্জে কাটুরাইল মৌজা থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান, যেখানে 1 থেকে প্রায় 1.5 একর জায়গা দখল করে গড়ে ওঠা ডকইয়ার্ড সহ বেশ কিছু আবাসিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আমাদেরকে 1 মাস বা 2 মাস 3 মাস টাইম দিলে তাহলে আমরা এগুলি নিজের ইয়েতে আমরা সরালাইতাম বা আমাদের কাগজপত্র দেখা সরালাইতে পারতাম।
এখন তো আইয়া তারা আর কোনো কথা আমাদেরকে শুনে নেই। গত একদিন আগে মাইকিং করে গেছে, তো একদিনে তো একটা প্রতিষ্ঠান করা সম্ভব হয় না। কর্মকর্তারা জানান ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এই ধারাবাহিকতায় সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে আমাদের বেশ কিছু আমাদের দোতলা একটা বাংলো বাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। আমরা বলতে চাই যে সরকারের যে কেউ হোক, যত শক্তিশালী হোক, দখলদার যত শক্তিশালী হোক, তাদেরকে আমরা উচ্ছেদ অভিযান মাধ্যমে আমরা তাদেরকে উচ্ছেদ করব। জায়গা দখলমুক্ত করে নদী রক্ষায় বিভিন্ন পরিকল্পনার কথাও জানায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযান নির্বিঘ্নে করতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পেছনে যে ভাঙা বাড়িটি দেখা যাচ্ছে সেটি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর বাংলো বাড়ি, যেটি পুরোটাই নদীর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। বিআইডব্লিউটিএর এমন উচ্ছেদ অভিযান প্রায় দেখা যায়, তবে উচ্ছেদ অভিযান শেষে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠার উদাহরণ আছে অনেক। কবে দখলদারদের থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে দেশের নদী, নাকি কেবলমাত্র উচ্ছেদের নামই সীমাবদ্ধ থাকবে এই অভিযান, সেটাই এখন প্রশ্ন। সানিম মৃধা, এখন, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি চাকা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ জানিয়েছে চাকাগুলো অন্য একটি এয়ারলাইন্সের সঙ্গে অনুমতি ছাড়াই পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। বিমানের জনসংযোগ কর্মকর্তা ABM রওশন কবির জানান, চাকাগুলো মূলত অকশনের জন্য রাখা হয়েছিল, পরে অনুমতি ছাড়া চাকাগুলো অন্য একটি এয়ারলাইন্সের সাথে পরিবর্তন করা হয়। এই ঘটনায় স্টোরের দায়িত্বে থাকা 2 জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে সেটি হলো যে আমাদের অকশনের জন্য যে পুরাতন চাকাগুলো থাকে সেগুলো অন্য একটা এয়ারলাইন্সের চাকার সঙ্গে এক্সচেঞ্জ করছিল, কিন্তু এই এক্সচেঞ্জের কোনো পারমিশন ছিল না। ইঞ্জিনিয়ার মানে যারা স্টোরের দায়িত্বে আছে তাদের এরকম প্রাথমিকভাবে 2 জনের জড়িত থাকার কথা জানা গেছে। তো সিকিউরিটি ইনভেস্টিগেশন করছে, তবে এই তাদের অথরিটির কোনো পারমিশন ছিল না, এটি নিশ্চিত। তো সেক্ষেত্রে তারা নিজেরাই যদি এরকম এক্সচেঞ্জ করার করতে গিয়েছিল, যেহেতু অতএব এটা যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি, সামনে দীর্ঘ বিপদসংকুল পথ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি পিআর পদ্ধতি কিভাবে বাস্তবায়ন হবে তাও স্পষ্ট করা হচ্ছে না। রাজনৈতিক সংকট সবসময়ই থাকবে উল্লেখ করে বিএনপি তার সংকট কাটিয়ে উঠতে সক্ষম বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 31 আগস্ট আলোচনা সভা, 1 সেপ্টেম্বর ফাতেহা পাঠ সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এটাই হলো প্রশ্ন আমাদের কাছে। আপনার পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে। আর কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। খুলে দেওয়া হয়েছে তিস্তা নদীর ওপর মাওলানা ভাসানী সেতু। 1490 মিটার সেতুর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে হাজারো মানুষ ভিড় করে সেতুতে। এই সেতুর ফলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমেছে 100 কিলোমিটারের বেশি। সেতু উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন, এই সেতুর মাধ্যমে এই অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে। এছাড়া স্বাধীনতার 54 বছরেও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় সম্ভব হয়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তিস্তাপাড়ের মানুষের। 3 বার পিছানোর পর অবশেষে চালু হয়েছে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ মৌলানা ভাসানী সেতু। এই সেতুর ফলে কুড়িগ্রামের সাথে ঢাকার দূরত্ব কমেছে 100 কিলোমিটার বেশি। এই সেতু শুধু দুই পারেই যুক্ত করেনি, বরং একটি জনপদের মানুষের জীবনমান ও অর্থনৈতিক সচ্ছলতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। একই সাথে উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগে আনবে বড় পরিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে বুধবার সকাল থেকে উচ্ছ্বসিত মানুষের ভিড় জমে সেতু পারে। ওখানে আমার জমি জমা আছে, সেখানে যাতায়াত করতে খুব কষ্ট ছিল। সেই কষ্ট থেকে মুক্তি হয়ে গেলাম। মনে করেন হাট বাজার যাওয়া খুব সুবিধা হয়ে গেল। সরদ হারিয়ে গেছি, সাইকেল নিয়ে গেছি, এখন যাও আল্লাহর রহমত যে যোগাযোগটা হইলো, হ্যাঁ খুব আমরা সুন্দর, খুব শান্তি। গ্রামে মনে করেন আমাদের আত্মীয় আছে, এখন ব্রিজে মনে করেন আগে নৌকে যাইতাম, মনে করেন আগে টাকা পয়সা বেশি লাগতো, এখন মনে করেন এখন মনে করেন ব্রিজ হয়ে গেছে, এখন টাকা পয়সা কম লাগবে। যাতায়াত করার জিনিস বেচা মিলে কাটা মিলে করা যাবে, যাওয়া যাবে, আসে যাবে, মাল মাত্রা বেচা যাবে। সবজি আবার মনে করেন যে ঢাকায় যাবে, দাম ভালো পাবে, কৃষকদের ভালো হবে। 2021 সালে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। 1490 মিটার দীর্ঘ এই সেতুতে 290টি পিলারে বসানো হয়েছে 31টি স্প্যান। রং, লাইটিং সহ দৃষ্টিনন্দন রূপ নিয়েছে পুরো সেতু। দেশে এলজিটি যত সেতু নির্মাণ করেছে, এটি তার মধ্যে সবচেয়ে বড়। ব্রিজের সমস্ত ইঞ্জিনিয়ারিং কোডগুলো মেনে ডিজাইন করা হয়েছে এবং কোয়ালিটি বজায় রেখে বৃষ্টি যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। বলা যায় বৃষ্টি এখন একটি ইকোনমিক হাব হিসেবে কাজ করবে এবং গাইবান্ধা কুড়িগ্রামবাসীর একদম রাউন্ড ওয়াইজ ক্লক কমিউনিকেশন, অর্থাৎ দিন রাত নির্বিশেষে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। বেলা 12টার পর অনুষ্ঠান স্থলে এসে মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সেতু ঘুরে তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের সবচেয়ে বৈষম্য শিকার হয়েছে, তবে এই সেতুর মাধ্যমে এই অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে। এছাড়া স্বাধীনতার 54 বছরেও ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্সা আদায় সম্ভব হয়নি বলে জানান এই উপদেষ্টা। দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল। অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার 54 বছর পরেও আমরা তিস্তা সহ সীমান্তবর্তী এবং যেই ভারতের সাথে যেই নদীগুলো আমরা শেয়ার করি, সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারিনি। 86 কিলোমিটার সংযোগ সড়ক, নদী শাসন, কালভার্ট ও জমি অধিগ্রহণ সহ সম্পূর্ণ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 730 কোটি টাকা। মঙ্গাপীড়িত এই জনপদে মানুষের দুঃখ ছিল তিস্তা নদী পারাপার নিয়ে। আজ মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই কষ্ট অনেকটা লাঘব হলো। সেই সাথে কৃষিপণ্য বিপণন এবং যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। কুড়িগ্রামের সাথে ঢাকার দূরত্ব কমেছে 100 কিলোমিটার। গাইবান্ধার সুন্দরগঞ্জের মৌলানা ভাসানী সেতু থেকে মাজেদুর রহমান, এখন। চাঁদা না পেয়ে চট্টগ্রামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে দফায় দফায় গুলি ছুড়েছে সন্ত্রাসীরা, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার সকাল 10:30টার দিকে হাটহাজারী উপজেলা সদরের মেখল ইউনিয়নে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখে মাস্ক ও হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িটির গেটের ভেতর ঢুকে পড়েন 4 জন যুবক। কিছুক্ষণের মধ্যেই একের পর এক গুলি ছুটতে থাকেন। গুলির শব্দে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দৌড়ে পালিয়ে যান বাড়ির লোকজন। সম্প্রতি ওই আবাসন ব্যবসায়ীর কাছ থেকে মুঠো ফোনে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন সন্ত্রাসীরা। টাকা না পেয়ে বাড়িতে হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। দেশের বাইরে খবর, নজিরবিহীন বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে অচল পাকিস্তানের করাচি শহর। দেয়াল ধস ও বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত 6 জন। অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা। এদিকে ভারতের মহারাষ্ট্রেও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে অন্তত 4 জনের। আরও জানাচ্ছেন তানভীর জনি। ক্লাউড বার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক প্রাণহানির পর এবার প্রবল বৃষ্টির কবলে পড়ল দেশটির বাণিজ্যিক রাজধানী করাচি। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের গুজরাট এলাকার উপর সৃষ্ট লঘুচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হয়েছে করাচিতে। এছাড়া আরও 2 দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার রাত থেকে শহরের বেশ কয়েকটি জায়গায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। কয়েক ঘন্টার ব্যবধানে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 170 মিলিমিটার পর্যন্ত।
নজিরবিহীন ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে অচল হয়ে যায় করাচির জনজীবন। বৃষ্টিতে দেয়াল ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। অতিরিক্ত পানির চাপে ভেঙে পড়েছে শহরের ড্রেন ও পয় নিষ্কাশন ব্যবস্থা। তলিয়ে গেছে নগরীর অভিজাত এলাকাও। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। করাচির প্রধান সড়কগুলোতে কোমর পানি। পানিতে ডুবে আছে শত শত গাড়ি ও মোটরসাইকেল। পানির তরে ভেসে গেছে বহু যানবাহন। যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা করাচি শহর। আটকা পড়েছেন হাজার হাজার বাসিন্দা। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল ও বিলম্ব করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে নগরীর বহু এলাকা। এমন অবস্থায় বুধবার করাচিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্য। মুষলধারে বৃষ্টিতে বন্যা ও জলবদ্ধতায় মারা গেছেন বেশ কয়েকজন। আগামী 24 ঘন্টায় বন্যা ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। বিপাকে পড়েছেন বাসিন্দারা। बहुत परेशानी हो रही है। अभी यहाँ पे पानी भरा है, एसबी रोड पे पानी भरा हुआ है, अपना सबवे पे पानी भरा हुआ है। अभी तक 4 डेड कंफर्म हो चुके हैं, उनकी डेड बॉडी मिली है। अभी एक मिसिंग बोल रहे हैं, वो भी वहाँ पे ही रहने की शक्यता है थोड़ा। वो भी हम पानी कम होने के बाद सर्च करेंगे। गांव में जब हम लोग सोए थे 1 बजे अचानक से पानी घुस गया। उस टाइम कोई ऐसे कोई किसी को देखा नहीं, बस भागते चले आए इधर। ভারী বৃষ্টিপাতে মুম্বাইয়ে 2টি মনোরেলের ট্রেন বিকল হয়ে পড়ে। এতে আটকে পড়া 7 শতাধিক যাত্রীদের আলাদা সিঁড়ি দিয়ে উদ্ধার করা হয়। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বিকল হয়ে পড়ে ট্রেনগুলো। এতে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। এছাড়া ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী এডেনে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তলিয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও দোকানপাট। পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় জলবদ্ধতা দেখা দেয় শহর জুড়ে। তানভীর জানি, এখন বিশ্ব। এখন বিকেলে শিরোনামগুলো আরো একবার। ছাত্রদলের প্যানেলে ভিপি আবিদুল, জিএস তানভীর। পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বাক্সাসের। বিকেলে শেষ হচ্ছে মনোনয়ন জমা, আজই বাছাই। 2 সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের সাক্ষ্য গ্রহণ। জুলাই তাইম হত্যা মামলায় এসআই সাজ্জাদের জামিন স্থগিত। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ। থানায় ইট পাটকেল নিক্ষেপ, এলাকায় উত্তেজনা। বুড়িগঙ্গার তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। ভাঙা হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিলাসবহুল বাংলো বাড়ি। এবং খুলে দেওয়া হলো তিস্তায় ভাসানী সেতু। রাজধানীর সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল 100 কিলোমিটার। এই অঞ্চলে নতুন বিনিয়োগের আশা এলজিআরডি উপদেষ্টার। শেষ করছে এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.